সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। তোমাদের ভালো থাকাই আমরা কামনা করি। অতি দ্রুত আমাদের শ্রেণীকক্ষে চলে আসো, মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি। করোনাকালে আমার ভিডিও ক্লাসে আমাকে অবশ্যই বাংলা শিক্ষক বানিয়ে ফেলেছো। তোমাদের চাহিদার কারণে আবার আমি আসলাম, সেটা হচ্ছে এই অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা নিয়ে। আজকে একটা ব্যতিক্রমধর্মী কবিতা নিয়ে আসলাম, যেটা এখন থেকে 100 বছর আগে নারীদের স্বাধীনতা নিয়ে এই উপমহাদেশে বা এই দেশে কথা বলার তেমন এক লোক ছিল না। একটা ব্যতিক্রমধর্মী কবি, পাগল টাইপের কবি, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। নারীদেরকে নিয়ে যে কবিতাটা লিখেছেন, সেই কবিতাটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার আগে আমরা কবিতাটা স্লাইডে একটু দেখে নিই। নারী, কবি কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই আমার চক্ষে, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারী বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে, পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নিয়েছে, এবং এখানে যে নারী কবিতাটা আছে সে নারী কবিতাটা সংক্ষেপিত। মূল সাম্যবাদী কবিতাটা অনেক বড়, তো সেখান থেকে আমরা আসল টপিকস পয়েন্টগুলো এখানে আজকে আলোচনা করব। সাম্যের গান গাই, প্রথম লাইন, সাম্যের গান গাই। তো সাম্যের প্রথম শব্দটাই, সাম্য শব্দের অর্থ হচ্ছে সকলের জন্য সমান অধিকার। অর্থাৎ কবি আজকে শুরুই করছেন সকলের জন্য সমান অধিকার। নারী পুরুষ ভিন্নতা কোনো অধিকার থাকবে না, সবার একই অধিকার থাকবে, একই সমান অধিকার থাকবে। সেই স্তবক নিয়ে আজকে গান শুরু। সাম্যের গান গাই আমার চক্ষে, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। মানে কবি বলতেছেন যে সাম্যের গান গায়, মানে সমান অধিকারের গান গায়, যে আমার চোখে কোনো নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। অর্থাৎ পুরুষের যেমন অধিকার, মেয়েদেরও একই অধিকার। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বের যত ভালো কাজ আছে, চিরকল্যাণকর কাজ আছে, সে কাজগুলার অর্ধেক করছে নারী এবং অর্ধেক করছে নর, মানে পুরুষ। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
কবি কিছুক্ষণ আগে যেটা বলছে যে পৃথিবীতে অনেক কল্যাণকর কাজ করছে, সেটা নারী এবং পুরুষ উভয় করছে, কিন্তু আবার ঠিক বিপরীত চিত্রটাও দেখেন যে সেখানে বিশ্বের যত পাপ তাপ মানে অশ্রুবাড়ি মানে কান্না সকলের মাঝেই জড়িত আছে নারী এবং পুরুষ, মানে পাপতাপ নারী এবং পুরুষ এক সমানভাবে আনেছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগকে হইয়াছে মহিয়ান। জগতে বড় বড় অভিযান যেগুলো হয়েছে, সে অভিযানগুলা মাতা এবং বোনেরা অনেক ত্যাগ করছে, মানে আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে। হ্যাঁ, কুনুর অনেক কত খুন দিল নর। খুন বলতে এখানে রক্ত বুঝাইছে। কুনুর অনে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ কত যুদ্ধে কত পুরুষ নিহত হয়েছে সেটার একটা পরিসংখ্যান আছে বা ইতিহাসে লেখা আছে, কিন্তু এই পুরুষদেরকে যারা অনুপ্রেরণা দিয়েছে, সাহস দিয়েছে, সেই নারীদের ইতিহাস কিন্তু আমাদের কোথাও কোনো বইয়ে নাই, সেটা এখানে লিখেছেন। এবং নারী সিঁদুর দিল। সিঁদুর আমরা শব্দ অর্থের মধ্যে দেখি, কত নারী দিল সিঁদুর, এখানে বুঝাইছে অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। সিঁদুর এখানে স্বামীর প্রতীক। তো এখানে অনেক নারী যখন এই যে যুদ্ধে যারা মারা গেছে, যাতে একদিক দিয়ে যেমন পুরুষের বিয়োগ ঘটছে, অন্য দিক দিয়ে নারীরও এরকম একটা বিয়োগ ঘটছে, কিন্তু পুরুষের কথাটা ইতিহাসে লেখা আছে, কিন্তু নারীর কথাটা সেই ইতিহাসে লেখা নাই। বীরের স্তম্ভে গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোনো কালে একা হয়নি কু জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যে বিজয়ের পর যে কোনো সেনাপতি বা কোনো বীরশ্রেষ্ঠ বা কোনো সেনা প্রধানের যে একটা স্তম্ভ করে রাখে, এই স্তম্ভর পিছনে যে একটা রমণী থাকে বা নারী একে উৎসাহদাতা থাকে, প্রেরণা দ্বারা থাকে, শক্তি দেওয়া থাকে, তার কথা কিন্তু ওই স্তম্ভের নিচে লেখা নেই। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পিছনে যেই রমণী এত সহযোগিতা দিছে, তার কথা কিন্তু ইতিহাসে বঙ্গবন্ধুর কথা যেরকমভাবে লেখা আছে, আমাদের বঙ্গবন্ধুর স্ত্রীর কথা কিন্তু এইরকমভাবে লেখা নেই। অথচ বঙ্গবন্ধু জীবনে চলাকালীন সময় সংসার থেকে শুরু করে তার যাবতীয় দিনালোপির মধ্যে বঙ্গবন্ধুর জীবন চলার ক্ষেত্রে, যেমন বঙ্গবন্ধু প্রায় 1/4 সময় কিন্তু উনি জেলে ছিলেন। তো তার মানে সংসারটা কিন্তু লালন পালন এবং টেক কেয়ার, কোনো ক্ষেত্রে বিশেষ দেখা গেছে পলিটিক্যাল পর্যন্ত সাপোর্ট দিয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মা। কিন্তু বিজয়ের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম যেরকমভাবে লেখা আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রীর মার নামটা সেরকমভাবে নাই। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দ্বার ছিল না কো, নারী ছিল, নারীরা ছিল দাসী। অর্থাৎ এমন একটা যুগ ছিল যে তখন মেয়েরা দাসী ছিল। তো কবি এখানে বলেছেন এই যুগ ছিল, কিন্তু এখন আর সেই যুগ নাই। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কবি বলতেছেন এই অতীতের এই যুগ আর নাই যে যুগে শুধু নারীরা দাসী ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন যুগ চেঞ্জে আসছে, সেই চেঞ্জটা হচ্ছে সাম্যের যুগ, এখন হচ্ছে সমান অধিকারের যুগ। কেহ রইবে না বন্দি কাহারও, উঠিয়া ডঙ্কা বাজি। ডঙ্কা বলতে এখানে যুদ্ধের আওয়াজ বুঝাইছে বা জয় ডাক বুঝাইছে, যে কেউ কারো বন্দি থাকবে না, সেটা উঠিয়া গেছে এবং সেখানে নারীরা কোনো বন্দি থাকবে না। নর যদি রাখে নারী বন্দি, তবে এর পদযুগে আপনারই রচিবে ওই কারাগার, পুরুষ মরিবে ভোগে। অর্থাৎ এখন যদি আমি নারীকে একদম শিকলে কারাগারে বন্দি করে রাখি, এরপর যুগে অর্থাৎ এর পরবর্তীতে আবার মানে সিস্টেমটা চলে আসবে ঠিক তার উল্টা, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগী। এই রচা শব্দের অর্থ হচ্ছে রচনা করা। এখন যদি দাসী করে আমি শিকলে বন্দি করে মেয়েরা রাখি, নারীদের রাখি, তো এক সময় আবার আছে পুরুষদেরও ঠিক সেরকমভাবে রাখা হবে।
ধর্মের যোগ এই কথা, মানে এটাই বলতেছে যে প্রতিদানের যে ব্যাপারটা, যে যদি আমি এত অত্যাচার করি, এত অবস্থান করি, তাহলে ঠিক আবার আমার সেরকম প্রতিদানই পাবো। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ তুমি যদি এখন নারীকে অত্যাচার অবিচার করো, তো এক সময় আসে আমিই, অর্থাৎ তুমিই সেই অত্যাচারের মধ্যে আবার তুমি পতিত হবে। এই ছিল মূলত নারী কবির বিস্তারিত ব্যাখ্যা। আমরা কবিতার ডিটেলসের যাওয়ার জন্য বা ব্যাখ্যা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে শব্দার্থ জানতে হয়, এবং শব্দার্থ থেকে আমাদের অনেক জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে পরীক্ষার সময়। এটা কিছু কিছু ক্ষেত্রে প্রায় আসে, আবার অনেক সময় নাও আসতে পারে, কিন্তু আমরা যদি শব্দার্থটা জেনে রাখি, এখানে অনেকটা টিকার মতো থাকে, শব্দার্থগুলো অনেক টিকার মতো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই টিকাগুলো জানা দরকার, বা শব্দার্থগুলো। যেমন এখানে কবিতার একটা প্রথমটাই সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা বা সকলের জন্য সমান অধিকার। মহিয়ান অর্থাৎ সুমহান। রণ, রণ মতে যুদ্ধ, র মূর্ধন্য, রণ অর্থ যুদ্ধ। বিজয় লক্ষ্মী নারী, এখানে নারীকে দেবতা হিসাবে কল্পনা করা হয়েছে। ডঙ্কা জয় ডাক, রচা রচনা করা হয়েছে। পীড়ন অত্যাচার, পীড়া যন্ত্রণা। আমরা আগে বলেছি আগে বিচিত্র কবি কাজী নজরুল ইসলাম, যিনি তার মানে বিচিত্র বলার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম অনেক দর্শন নিয়ে লিখেছেন। আমরা কবি সাহিত্যিকদের দেখছি যে কোনো একটা দর্শন নিয়ে লেখে, কেউ হয়তো সাম্যের কথা লিখলে সাম্যের কথা লেখে, কেউ হয়তো ধর্মের কথা লিখলে ধর্মের কথা লেখে, কেউ হয়তো দেখা গেছে জাতীয়তাবাদ লিখলে জাতীয়বাদ লেখে, কেউ হয়তো মানে যে কোনো একটা সিস্টেমে একটা পদধারায় চলে। কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনটা যেরকম দেখা যায়, উনি একটা মিশ্র, যেমন একই কাজী নজরুল ইসলাম আমাদের সুন্দর গজল লিখেছে, আবার ঠিক সেই কাজী নজরুল ইসলামেই শ্যামা সঙ্গীত লিখেছেন। এরকম বিচিত্র মানুষ বা বিচিত্র কবি বোধহয় পৃথিবীতে আর কমই আছে। তো আমরা চলে যাই কাজী নজরুল ইসলামের জীবনীটা এক ফলক দেখে আসি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলায় 1306 বঙ্গাব্দ, 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধের শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পন্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমরা কবিতা তার বিভিন্ন ধরনের, মানে তিনি বিভিন্ন ক্যাটাগরিরই রচনা লিখেন। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, ছোট গল্প ইত্যাদি। তো আমরা তার মূল টু দ্য পয়েন্টে জানতে চাচ্ছি, যে কাজী নজরুল ইসলামের কিছু পয়েন্ট এখানে আমরা দেখতেছি। জন্ম আমি তো আগে বলে নিলাম, 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায় জন্মগ্রহণ করেন। যুদ্ধ, মানে উনি যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। তিনি কলকাতা সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। বিদ্রোহী কবি, পরাধীনতার, অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। নাগরিকত্ব, 1972 সালে কবিকে ঢাকায় নাগরিকত্ব প্রদান করা হয়। মৃত্যু 1976 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আজকের বারিকাজটা একটু ব্যতিক্রমধর্মী বারিকাজ। সেটা হচ্ছে এই নারী কবিতাটা তোমরা 10 বার লিখবা বাড়িতে। বাড়িতে এখন প্রচুর সময় পাও তোমরা,
সেই সময় এটা 10 বার লিখবা। এটা হচ্ছে 1 নম্বর বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাজ হচ্ছে আমাদের এটা অর্থাৎ নারী নিয়ে একটা গবেষণা করবা, সেটা আমাদের পাঠ্যপুস্তকের বইয়ে আছে। তোমার বাড়ির আশেপাশে কতগুলো প্রশ্নমালা তৈরি করে বিভিন্ন লোকের সাক্ষাৎকার নেবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে, উত্তর নারী, পুরুষ অথবা উভয়, এরকম ধরনের প্রশ্ন লিখে প্রায় বাড়ির আশেপাশে নিয়ে কতগুলা প্রশ্ন করে এরকম সংগ্রহ করে বাড়ির তোমার রিলেটেড কাছাকাছি যাদেরকে পাও, একদম কোথাও দূরে যেতে হবে না, লোকালেও যেতে হবে না, হ্যাঁ, বাড়ির আশেপাশে যে কয়েকটা শারীরিক দূরত্ব রেখে যেই প্রশ্নগুলো করা যায়, ঠিক এরকম একটা একটা ছোট্ট গবেষণা করে এটার মূল রেজাল্টটা কী আসে, অর্থাৎ টোটালি রেজাল্টটা কী পাচ্ছ তুমি, যে নারীর অধিকার অথবা এখানে কি যে অগ্রাধিকার কে পায়, মানে কে বেশি সম্মানিত বা সেটাই তোমরা লিখে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে।